এই যুদ্ধ সহজে শেষ হবে বলে আমি মনে করি না। এবং ইরানের লিডারশিপ যথেষ্ট ব্যাকবোন শক্ত। সৌদি আরবের জেদ্দা বন্দর বন্ধ হয়ে যাবে, সুয়েজ খাল বন্ধ হয়ে যাবে। তার মানে পৃথিবীর 80% ট্রেড ডিসরাপশন হবে। সুতরাং ইরানের জিওগ্রাফিক্যাল লোকেশনটা এত অ্যাডভান্টেজিয়াস। ফোর্বস বলেছে ইরানের নিউক্লিয়ার ওয়েপন নাই, কিন্তু এই স্ট্রেইট অফ হরমুজই হচ্ছে তাদের নিউক্লিয়ার ওয়েপন। 25শে জুন মাসে যুদ্ধ হলো 13 দিনের, সেখানে তো ইরান রাজি হয়ে গেল, সিজ ফায়ার করলো, যদিও সেই যুদ্ধটা ইসরায়েল শুরু করেছিল। আবার দ্বিতীয়বার ইরান একই ভুল করবে, এটা কেন করবে? সৌদি আরবের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এখন জনমত যদি নেন, প্রাইভেটলি লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করেন তোমরা কাকে সমর্থন করছো, ইরানকে না ইসরায়েলকে? আমি তো মনে করি এই বোর্ডের 80%, 90% জনগণ বলবে আমরা ইরানের পক্ষে আছি। প্রথমে দুটো ব্যাপার পরিষ্কার করা উচিত। যুদ্ধে বা আন্তর্জাতিক সম্পর্কে ব্যক্তি ম্যাটার করে যদি রাষ্ট্রটা একটা ডিক্টেটোরিয়াল হয়, অগণতান্ত্রিক হয়। যেমন জার্মানিতে হিটলারের থাকা না থাকা ম্যাটার করত। ইটালিতে মুসোলিনি চলে গেলে ইটালির কি অবস্থা হবে আমরা দেখেছি, মুসোলিনির পরে ইতালির পতন হলো। ইরাকে সাদ্দাম হোসেনের ব্যাপারে তাই ঘটলো। এক ব্যক্তি সবকিছু চালায়, পরিচালনা করে। কিন্তু মোটামুটি একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, ইরান যদিও গণতান্ত্রিক না, তবে এক ধরনের লুজ অ্যাকাউন্টেবিলিটি আছে। যদিও ওলামা শ্রেণী বেলায়েতে ফাকি বলা হচ্ছে যে এটা হচ্ছে যে ফিকাহ শাস্ত্রের যে বিশারদ, তিনি দেশ চালাবেন, কিন্তু একটা লুজ আন্ডারস্ট্যান্ডিং আছে বিটুইন পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট, গভর্ন অ্যান্ড দ্য গভর্নর। আমেরিকাতে মোটামুটি ডেমোক্রেসি আছে, সুতরাং ট্রাম্প না থাকলেও আরেকজন আসবে। এক ব্যক্তি নির্ভর সবকিছু না। এখন আলী রালিজানি মারা গেছেন, তাকে নিহত করা হয়েছে, বা নেতানিয়াহু নেই, আমরা ইসরায়েল সম্বন্ধে যাই বলি, ইরানের সর্বোচ্চ নেতাও নেই। না না, হ্যাঁ, এবং ইরান ইসরায়েলে একটা গণতান্ত্রিক সেট আপ আছে, দুটো দুটো পলিটিক্যাল পার্টি কন্টেস্ট করে মেইনলি, তো অ্যাকাউন্টেবিলিটি কিছুটা হলেও আছে জুদের ব্যাপারে। আরবদের হয়তো অধিকার নেই, জুদের সে অধিকারটা আছে। সুতরাং সেখানে নেতানিয়াহু মরে গেলেই সব শেষ হয়ে যাবে এমন কিছু না। সেই দল যদি এখনো ক্ষমতায় থাকে এবং ইসরায়েলিরা যুদ্ধে যদি পক্ষে থাকে, তাহলে ব্যক্তি চলে যাওয়াতে এমন কিছু যায় আসে না। এটা আমাদের মনে রাখতে হবে। আর যুদ্ধ এখন কেবল 17-18 দিন হলো, 18 দিনের ভেতরে এত বড় একটা যুদ্ধ, এটা বড় মাত্রার যুদ্ধ, কিন্তু এটা ছোট্ট একটা দুটো দেশের ভেতরে বর্ডার ডিসপিউট না, এটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট টু ইরান অ্যান্ড টু ইসরায়েল, দুটোরই এক্সিস্টেন্সিয়াল ব্যাপারে এখানে অ্যাট স্টেক। সেই যুদ্ধ 18 দিনের ভিতরে সিদ্ধান্ত হয়ে যাবে, সিজফায়ার হয়ে যাবে, এটা আশা করা উচিত না। দ্বিতীয় মহাযুদ্ধ যদি মহাযুদ্ধগুলো 5 বছর 6 বছর চলেছে, ইরান ইরাক যুদ্ধ 8 বছর চলেছে, কিন্তু এইরকম একটা যুদ্ধ যেখানে মানে ইরানের উপর যুদ্ধটা চাপিয়ে দেয়া হলো এবং এরা প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর দেওয়ার আগেই এখন যদি বলেন যে আমি সিজ ফায়ার করতে চাই, সেটা তো একটা ইরানের যে অভিজ্ঞতা, কদিন আগে 2025-এ জুন মাসে যুদ্ধ হলো 13 দিনের, সেখানে তো ইরান রাজি হয়ে গেল, সিজ ফায়ার করলো, যদিও সেই যুদ্ধটা ইসরায়েল শুরু করেছিল। আবার দ্বিতীয়বার ইরান একই ভুল করবে, এটা কেন করবে? কারণ যুদ্ধ সিজ ফায়ার মানেই বাইং টাইম টু মেক প্রিপারেশন, যে আরো প্রিপারেশন করে 6 মাস 1 বছর পরে আবার যুদ্ধ করবে। তো এটা ইরান যদি এটা দেয়, ইরানে এবং সারা বিশ্বে তার প্রতিবাদ হবে, লোকজন বলবে এটা তো পাগলামি হলো, তোমরা যে শত্রু তোমাদের কদিন আগে যুদ্ধ করলো, আবার সিজ ফায়ার করলো, আবার তোমাদের সঙ্গে আলোচনার ফাঁকে হঠাৎ করে যুদ্ধ করে ফেললো, শুরু করে দিল। এই যুদ্ধ সহজে শেষ হবে বলে আমি মনে করি না। এবং ইরানের লিডারশিপ যথেষ্ট ব্যাকবোন শক্ত। যেমন প্রেসিডেন্ট পেজেশকানির কাছে টুইট করেছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রো বলছে যে আন্তর্জাতিক এই ব্যবসা বাণিজ্যের জন্য ইত্যাদি বলে বলছেন যে তোমাদের এখন চিন্তা করা উচিত, তোমাদের এখন ওই স্ট্রেইট অফ হরমুজ খুলে দেওয়া উচিত ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য। তো পেজেশকানি 2 লাইনে ছোট্ট একটা উত্তর দিয়েছেন, বলেছেন যে যুদ্ধ তো আমরা শুরু করিনি, যারা যুদ্ধ শুরু করেছে তাদের বোনাস লাইজ উইথ দেম টু স্টপ দ্য ওয়ার, আমরা কেন সিজ ফায়ারে সাইন করতে যাব?
শুধু এক কথা আবার কাট উত্তর দিয়ে দিয়েছেন যে তোমরা মাতব্বরি করছো সে কলোনিয়াল মাইন্ডসেট নিয়ে, যে আমরা আমরা বললে আমরা ইউরোপিয়ান, আমরা এশিয়ানদের ডিকটেট করব। পেজেশকানি সেটা মেনে নেননি। তিনি একটা সমান তালে উত্তর দিয়ে দিয়েছেন যে যুদ্ধ আমরা শুরু করিনি, আমাদের উপর চাপানো হয়েছে, আমাদের ডিফেন্সের ব্যাপার, আমরা আমরা ডিফেন্ড করছি আমাদের দেশ, সুতরাং আমরা হরমুজ খুলে দিতে পারি না এখনই। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। জি, হরমুজটা তো এখন খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। এখন এভাবে যদি চলতে থাকে আন্তর্জাতিক বিশ্ব আসলে কতটা এটা সহ্যের মধ্যে রাখবে? কারণ এখানে তো ইরান একচেটিয়া হরমুজকে আহ, নিয়ন্ত্রণ করছে। আবার অন্যদিকে এই যুদ্ধকে বন্ধ যাতে না করে উপসাগরীয় ছোট ছোট দেশগুলো থেকে চাপ দেওয়া হচ্ছে ট্রাম্পের উপর, এটিও বা কতটুকু সঠিক? না না, ও ছোট ছোট দেশগুলো মনে করো, আপনি যদি মনে কাতার, কুয়েত, বাহরাইন, এরা আমেরিকাকে বলছে যে তোমরা যুদ্ধ ইরানকে একটা উচিত সমুচিত শিক্ষা দিয়ে দাও। নিউজটা আমার চোখে পড়েছে। কিন্তু ট্রাম্প পারলে কি করতো না? মানে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইনের কি ট্রাম্পকে মনে করিয়ে দিতে হবে যে তারা কি চাচ্ছে ইরান কি কি তারা করা উচিত? চাচ্ছে, তাদের জন্য এটা এক্সিস্টেন্সের ব্যাপার, কেন তারা জানে আজকে যদি এটা ফেয়ার গণভোট হয়, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই, ওমান, তো সবাই বলবে আমরা রাজতন্ত্র চাই না, আমরা এক ধরনের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট চাই। যেটা ইরানের বিরুদ্ধে তাদের রাগটা তো ওটাই, যে রাজতন্ত্র উৎখাত করে, শিয়া সুন্নির চাইতে বড় প্রশ্ন হচ্ছে রাজতন্ত্র উৎখাত করে একটা নতুন পথ প্রদর্শন করছে মধ্যপ্রাচ্যে, যে আমরা গণতন্ত্রের মাধ্যমে দেশ শাসন করব। এখন ইরান কতটা গণতান্ত্রিক সেটা নিয়ে ডিবেট হতে পারে, তবে সৌদি আরবের চাইতে, কাতার, বাহরাইনের চাইতে ইরান মাস মোর ডেমোক্রেটিক। সেখানে রাস্তায় নেমে লোকজন হিজাবের বিরুদ্ধে দেখলে না কিরকম আন্দোলন করলো, এখন তো মেয়েরা হিজাব ছাড়াই ঘুরে বেড়াচ্ছে ভার্চুয়ালি। তেহরানে বা বড় শহরে এক কম ছাড়া আপনি যে কোনো শহরে যান, হিজাব পরা মহিলার সংখ্যা খুবই কম। বরং বাংলাদেশে ঢাকাতে আপনি যে পরিমাণ হিজাব দেখবেন, তেহরানে দেখবেন না। তারা অনেক ওপেনলি ঘুরে বেড়াচ্ছে জিন্স পরে, মানে রাত্রেবেলা আড্ডা মারছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ওই জিনিসটা সৌদি আরব এরা নিয়ন্ত্রণ করতে চায় ধর্মের নামে এবং রাজতন্ত্রের নামে। ফলে ইরানের যে মূল কথাটা হচ্ছে যে যদি এখানে ডেমোক্রেসি আসে, বাহরাইন মনে করেন, বাহরাইনে ৮০% লোক শিয়া, এবং এক সময় এটি ইরানের কলোনি ছিল, ইরানের প্রদেশ ছিল। শাহের সময় এটা বাহরাইনকে আলাদা করে দেয়। বাহরাইনের শাসক বসিয়েছে সুন্নি, লোকজন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 80%-এর মতো হচ্ছে শিয়া। তা গণতন্ত্র দিলে একটা শিয়া স্টেট হবে ইরানের মতো, ইরানের সঙ্গে জয়েন করবে, এটা তো বাহরাইনের শাসক চাইবে না। কুয়েতেও প্রচুর শিয়া আছে। সৌদি আরবে যেখানে তেল তেল সমৃদ্ধ এলাকাগুলো সবগুলো শিয়াদের নিয়ন্ত্রণে, শিয়া গণধিষ্ঠিত। সুতরাং তারা গণতন্ত্র বা রিপ্রেজেন্টেটিভ সরকার কোনোভাবে চায় না। মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে এই দেশগুলোতে গণতন্ত্র আসুক। মার্কিন যুক্তরাষ্ট্র খুব সিলেক্টিভ, যে দেশগুলো মার্কিন বিরোধী সেখানে তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু যারা মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল সেখানে তারা বলে যে যেভাবে চলছে এটাই তাদের সংস্কৃতি, আমরা কোনো কিছু ইম্পোজ করব না। কারণ সৌদি আরবের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এখন জনমত যদি নেন প্রাইভেটলি, লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করেন তোমরা কাকে সমর্থন করছো, ইরানকে না ইসরায়েলকে, আমি তো মনে করি এই মোর দেন 80%, 90% জনগণ বলবে আমরা ইরানের পক্ষে আছি। সুতরাং ওই গালফ স্টেটটা আমেরিকাকে বললে ট্রাম্প ইনফ্লুয়েসড হয়ে যাবে। ট্রাম্প পারলে তো কালকে ইরানিয়ান রেজিমকে উৎখাত করে দেয়, আজকেই করে দেয়। সুতরাং ওই রিকোয়েস্টটাকে আমি বলো মনে করি না। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে গালফের অগণতান্ত্রিক স্বৈরাচারী রাষ্ট্রগুলো আমেরিকার দালালি করে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক ভালো, তারা জানে ইরান যদি একটা শত্রু ভাবাপন্ন দেশ হয়, যদি আমেরিকার বিরোধী এবং তাদের বিরোধী হয়, তাহলে তারা কোনো দিনও গালফ অফ স্টেট অফ হরমুজ ব্যবহার করতে পারবে না। এবং স্টেট অফ হরমুজ সম্বন্ধে ফোর্বস ম্যাগাজিন, এই যে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল এর যে নাম করা পত্রিকা ফোর্বস বলেছে ইরানের নিউক্লিয়ার ওয়েপন নাই, কিন্তু এই স্টেট অফ হরমুজই হচ্ছে তাদের নিউক্লিয়ার ওয়েপন। আপনি পৃথিবীর 20% তেল যদি নিয়ন্ত্রণ করতে পারে, ইরাকের তেল এক্সপোর্টের জন্য হরমুজ লাগবে,
ইরাক, তারপরে আসেন কুয়েত, দেন বাহরাইন, দেন কাতার, দেন ইউএই। শুধু ওমানটা হরমুজের বাইরে, ওমান সি দিয়ে সে ইন্টারন্যাশনাল ওয়াটারে যেতে পারছে, কিন্তু 5টা দেশ নির্ভর করে স্ট্রেট অফ হরমুজের উপরে। ইরানের জন্য তো এটা খুব লাভজনক ব্যাপার যে আমরা তেল বিক্রি করব, ওদের এক ফোঁটা তেল বিক্রি করতে দেব না। ওদের ইম্পোর্ট এক্সপোর্ট সবকিছু, ফুড থেকে শুরু করে কনজিউমার গুডস, গাড়ি, যত কিছু ইম্পোর্ট হয় সবই গালফ অফ হরমুজ দিয়ে যায়, স্টেট অফ হরমুজ দিয়ে যায়। তারা সৌদি আরবের সঙ্গে হয়তো যোগাযোগ রাখতে পারে, ইউএইর একটা পাইপলাইন আছে আরাবিয়ান সি পর্যন্ত, কিন্তু সেটাও ইরান নষ্ট করে দিতে পারে। যে হুথি, এই যে ইয়েমেনের যে ব্যাপারটা আছে, হুথিদের দিয়ে তারা যে বাবেল মান্দাব, যেটা মাউথ, ওই যে এন্ট্রান্স টু দ্য রেড সি, ওটা বন্ধ করে দিলে সৌদি আরবের জেদ্দা বন্দর বন্ধ হয়ে যাবে, সুয়েজ খাল বন্ধ হয়ে যাবে। তার মানে পৃথিবীর 80% ট্রেড ডিসরাপশন হবে। সুতরাং ইরানের জিওগ্রাফিক্যাল লোকেশনটা এত অ্যাডভান্টেজিয়াস, একদিকে মানে দুদিকে মাউন্টেন, মাঝখানে মরুভূমি, মানে জাগ্রস এবং ওই উপরের দিকে মাউন্টেনের কি নাম, নিচে জাগ্রস, উপরে হচ্ছে বোধহয়, যাই দুটো দুটো বড় মাউন্টেন আছে। তো ইরান তো চারদিক দিয়ে সুরক্ষিত ল্যান্ড। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছে আমি বুটস অন দ্য গ্রাউন্ড করবো, আপনার এই দিয়ে মানে এখান দিয়ে, মানে এই হরমুজের পাশ দিয়ে তারা অ্যামফিবিয়ান যান নিয়ে ওখানে ঢুকবে, এদের সবে সাকুল্যে 50-60-70 হাজার সৈন্য নিয়ে 10 লক্ষ সৈন্যের বিরুদ্ধে ঢুকবে, আর ওরা কি বসে থাকবে? সো দ্যাট ইজ নট পসিবল, দ্যাটস নট অন দ্য কার্ড। ইরানের অবস্থা এখন অনেক স্ট্রং। আমরা যদি আমি ইরানি হলে আমিও মনে করতাম, আপনিও তাই মনে করতেন, যে যুদ্ধ আমরা লাগাইনি, আমরা কেন বন্ধ করতে যাব? মানে পিস করা মানেই তাদেরকে সময় দেওয়া, শত্রুকে সময় দেওয়া। যুদ্ধের সময়টা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ।